নমস্কার বন্ধুরা, উইসপার টেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি গল্প, অনিশ দেবের লেখা অন্ধকারে হাতে হাত রেখে। চলুন শুরু করি আজকের গল্প। প্ল্যানচেট শব্দটা প্রথম কে উচ্চারণ করেছিল জানি না, তবে তাকে আমি দোষ দিতে চাই না, কারণ সে রাতে শেষ পর্যন্ত যা হয়েছিল তার জন্য আমরা কেউই দায়ী ছিলাম না। দায়ী ছিল একমাত্র আমাদের নিয়তি। ঘটনার শুরু সায়েন্স কলেজের ক্যান্টিনের আড্ডা থেকে। পিকেসির ক্লাস কেটে আমরা 5 জন চায়ের কাপ সামনে রেখে টাইটানিক নিয়ে তুমুল তর্ক করছিলাম। বিষয় ছিল কেট উইন্সলেট বেশি সুন্দর না মাধুরী দীক্ষিত। হঠাৎই রমেশ তিওয়ারি বলে উঠল, পরশু আমি জুমেলিয়াকে স্বপ্নে দেখেছি। আমাদের আড্ডা ঝুপ করে থেমে গেল। সবাই চুপ, কারণ জুমেলিয়া 3 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমাদের সঙ্গেই পড়তো। মাস 3 আগে আমরা বিটেক 3rd ইয়ারের স্টুডেন্টরা সৌনকদের মাইকেল নগরের বাগান বাড়িতে পিকনিক করতে গিয়েছিলাম। দলে আমরা মোট 17 জন ছিলাম। পিকনিকটা ছিল একেবারেই আমাদের নিজেদের ব্যাপার, ফলে কোনো স্যারটার সঙ্গে যাননি। শীতের ছুটির দিনটা আমাদের দারুণ কেটেছিল। টেপ রেকর্ডার চালিয়ে দিয়ে নাচ গান, স্যারদের ক্যারিকেচার, ব্যাডমিন্টন, তাস, জমাটি আড্ডা আর একটু একটু নেশা করা, তারপর কবজি ডুবিয়ে মাংস ভাত। দিনটা সবাই দারুণ এনজয় করেছিল। তাছাড়া সৌনকদের বাগান বাড়িটাও ছিল চমৎকার। বিশাল গাছগাছালির বাগান, আর তার সঙ্গে প্রকাণ্ড মাপের দোতলা বাড়ি। কলকাতায় যে নির্জনতা দেখা পাওয়াই ভার, এখানে তাকে দেখে কে? তাই হারিয়ে যাওয়ার কোনো মানা ছিল না। জোড়ায় জোড়ায় অনেকে হারিয়েও গেছে। দিনটা আমার স্পষ্ট মনে আছে 2টি কারণে। সেদিন আমি সুছন্দাকে প্রথম চুমু খেয়েছিলাম, আর ফেরার সময় যশোর রোডের ওপর জুমেলিয়া অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিন ওর সিগারেট খাওয়ার ঝোঁক চেপেছিল। একে তো পিকনিকে হুল্লোড় করে 1-2 প্যাক খেয়ে একটু টিপসি ছিল, তার ওপর একটু জেদি। তাই ফেরার পথে জেদ ধরল এক্ষুনি ওর ক্লাসিক সিগারেট চাই। আমাদের কারো সঙ্গে ক্লাসিক ছিল না। আমরা অন্য ব্র্যান্ড ওকে দিতে চাইলাম, কিন্তু ওর সেই এক কথা, আমার বাপি ক্লাসিক ছাড়া খায় না, আমারও ওই চাই রাইট নাও, সো স্টপ দ্য ব্লাডি বাস। বাস থামিয়ে জুমেলিয়া একা একাই নেমে পড়েছিল। রাস্তা পার হয়ে গিয়েছিল একটা পান সিগারেটের দোকানে। তারপর ফেরার সময় একটা ট্রাক ওর সিগারেট খাওয়ার স্বাদ চিরজীবনের মতো শেষ করে দিল। ট্রাকটার একটা হেডলাইট খারাপ ছিল, আর জুমেলিয়ার নজর ছিল ঝাপসা, ফলে চোখের পলকে সব শেষ হয়ে গেল। জুমেলিয়ার সঙ্গে আমাদের ক্লাসের বাপ্পাদিত্যর আছে, কিন্তু বাপ্পা নিজেও সেদিন একটু একটু আউট ছিল। তার উপরে জুমেলিয়া হলো ওর বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে, আদুরে এবং জেদি। সুতরাং ওর ভবিতব্য কেউ বদলাতে পারেনি। নির্জন শীতের রাস্তায় সেই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সাংঘাতিক এক ধাক্কা দিয়েছিল। আমরা পাথর হয়ে গিয়েছিলাম। বাপ্পাদিত্য প্রায় 2 মাস পাগলের মতো হয়ে গিয়েছিল। তারপর কোনো রকমে সামলে উঠেছে। এখনও ও প্রায়ই আনমনা হয়ে পড়ে। ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারে না, সব কিছু ভীষণ ভুলে যায়। অথচ ও পড়াশোনায় দারুণ ছিল। বিটেক পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে ওর র্যাঙ্ক হলো 2nd। জানি না ফাইনাল ইয়ারে কীরকম রেজাল্ট করবে। জুমেলিয়ার থ্যাতলানোর দেহটা এখনও আমার চোখের সামনে ভাসে। ওর ফর্সা সুন্দর মুখটা অটুট ছিল। গাড়ির হেডলাইটের আলোয়
ওর মুখ দেখে মনেই হয়নি যে ও আর নেই। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, অপলক দু চোখে অনেক স্বাদ ও স্বপ্ন, আর ঠোঁটের বাঁ দিকে ছোট্ট কালো জরুলটা বরাবরের মতোই সুন্দর। বাপ্পা ওই জরুলটার জন্য পাগল ছিল। আমরা 5 জনই সেই পিকনিকে ছিলাম। আমি, বাপ্পা, রমেশ তিওয়ারি, সৌনক আর ঐন্দ্রিলা। রমেশের কাণ্ডজ্ঞান বেশ কম, যখন যা মনে হয় হুটহাট করে বলে দেয়, যেমন এখন। বাপ্পার অবস্থা জেনে শুনেও ও ফস করে জুমেলিয়ার কথা তুলে বসল। তাছাড়া আমরা অনেকেই জানি জুমেলিয়ার ব্যাপারে তিওয়ারির ইন্টারেস্ট ছিল। ভালো করে বাংলা শেখার জন্যে ও আমাকে আড়ালে বহুবার ধরেছে। বলছে, রঙ্গন ইয়ার, আমাকে 2-3 বাংলা লাভ ডায়লগ শিখিয়ে দে। আমি একটু হেসে জানতে চেয়েছি, কেন রে, কোথায় অ্যাপ্লাই করবি? জুমেলিয়ার কথা তিওয়ারি আর বলতে পারেনি, কারণ ও জানতো বাপ্পাকে আমরা সবাই ভালোবাসি। এমনকি ঐন্দ্রিলাও বাপ্পাকে মনে মনে চাইতো। পরে সৌনকের সঙ্গে ওর রিলেশন হয়। তিওয়ারি জুমেলিয়ার কথা বলা মাত্রই আমাদের আলোচনার বিষয় পাল্টে গেল। আলোচনা শুরু হলো পিকনিক আর জুমিকে নিয়ে। আমার খুব অস্বস্তি হচ্ছিল। মনে মনে চাইছিলাম এ আলোচনা বন্ধ হোক, কিন্তু তা হয়নি। ধাপে ধাপে আলোচনা পৌঁছে গেল আত্মা, প্রেতাত্মা, প্ল্যানচেট, সিয়াস, প্রেতচক্র এইসবের দিকে। তবে প্ল্যানচেট শব্দটা প্রথম কে উচ্চারণ করেছিল তা আমার মনে নেই। ঐন্দ্রিলা এক চুমুকে চায়ের কাপ শেষ করে বলল, আমার বড় জেঠু ছোটবেলায় খুব প্ল্যানচেট করতেন। নাম করা সব লোকদের নাকি ডেকে আনতেন। একবার নাথুরাম গডসেকে ডেকেছিলেন। তখন অন্ধকার ঘরের মধ্যে গুলির শব্দ শুনেছিলেন। সৌনিক একটু হেসে উঠে বলল, যত সব লাটাই গুড়ি। আর একটু তোল্লাই দিলেই বলবি মহাত্মা গান্ধীর হে রাম কথাটাও তিনি শুনতে পেয়েছিলেন। ঐন্দ্রিলা রীতিমতো ক্ষেপে গিয়ে বলে উঠল, প্ল্যানচেটের তুই কি বুঝবি? তোর কাছে তো সব কিছু ট্যান হয়ে বেরিয়ে যায়। আমি ওদের শান্ত করার জন্যে বললাম, তোরা যাই বল, প্ল্যানচেট ব্যাপারটা বোধ হয় একেবারে বোগাস নয়। আমি একজনকে জানি। বাপ্পা আমাকে বাধা দিল এবং বলল, আমি জুমিকে প্রায়ই স্বপ্নে দেখি, কিছুতেই ওকে ভুলতে পারছি না। কথা বলতে বলতেই বাপ্পা মাথা নিচু করল, চোখ বুজে চোখের কোণে আঙুল টিপে ধরল। ওর পিঠটা বারবার কেঁপে উঠতে লাগলো। বুঝতে কোনো অসুবিধা হলো না যে বাপ্পা কাঁদছে। ঐন্দ্রিলা বাপ্পার পিঠে হাত বুলিয়ে দিল, বিষণ্ণ গলায় বলল, অন্য কথা ভাবার চেষ্টা কর। জমি তো আর নেই, ওর কথা ভেবে শুধু কষ্ট পাচ্ছিস কেন? আমি আর সৌনক বাপ্পাকে বোঝাতে লাগলাম, ওর মনটা বড্ড নরম আর সাদাসিধে, ঠিক কচি কলাপাতার মতো, অল্পেতেই আঁচড় পড়ে যায়। অনেকক্ষণ পর বাপ্পা নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলল, আমার কপালটাই খারাপ, জুমিকে যদি একটি বার দেখতে পেতাম। সৌনক আনমনা হয়ে কি যেন ভাবছিল। হঠাৎই ও ক্যান্টিনের বেঞ্চি ছেড়ে উঠে এলো বাপ্পার খুব কাছে। তারপর সিরিয়াস গলায় বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব? বাপ্পা অবাক হয়ে মুখ তুলে তাকালো ওর দিকে। আমরাও খানিকটা বিমূঢ় হয়ে চেয়ে রইলাম সৌনকের চোখে। সৌনক আবার বলল, একটা কথা তোকে জিজ্ঞেস করব? কি কথা? বাপ্পা জানতে চাইল। জুমেলিয়াকে একবার দেখতে পেলেই তো স্বাদ মিটবে। বাপ্পা অস্বাভাবিক ঝটকায় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। রমেশ এতক্ষণ গোবেচারাভাবে ওর মুখের দিকে তাকাচ্ছিল। এইবার বলে উঠল, ক্যাসে দেখা যাবে?
আমি আর ঐন্দ্রিলাও মুখে চোখে একই প্রশ্ন ফুটিয়ে চেয়ে রইলাম সৌনকের দিকে। সৌনক বাপ্পাকে আড়াল করে ঐন্দ্রিলার দিকে তাকিয়ে ষড়যন্ত্রের হাসি হাসল। তারপর বলল, আমরা 5 জন মিলে প্ল্যান চ্যাটে বসব। ঐন্দ্রিলা মিডিয়াম হবে। জুমেলিয়ার সঙ্গে ওর ভালো রকম দোস্তি ছিল, সুতরাং আমার বিশ্বাস প্ল্যান চ্যাটে জুমেলিয়া দেখা দেবে। আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। একটু আগে যে প্রেত চক্র নিয়ে ঐন্দ্রিলাকে ঠাট্টা তামাশা করে নাজেহাল করছিল, সে হঠাৎ সিরিয়াসলি প্রেত চক্রের কথা ভাবছে। আর শুধু তাই নয়, জুমেলিয়া যে দেখা দেবে সে কথাও প্রায় নিশ্চিতভাবে বলছে। আমি ইতস্তত করে বললাম, আমি ওতে নেই, প্ল্যান চ্যাটের ব্যাপারে আমার ফান্ডা নেই। তিওয়ারি বলল, রঙ্গন, তুই বেকার ঘাবড়াচ্ছিস, ভূতে আমার জবরদস্ত ফান্ডা আছে। পৃথিবীতে হেন কোনো বিষয় নেই যাতে রমেশ তিওয়ারির ফান্ডা নেই। সাধে কি আমরা ওকে ফান্ডামেন্টাল তিওয়ারি বলে খাপাই? ঐন্দ্রিলা বলল, তিওয়ারির ফান্ডার ওপরে ঠিক রিলাই করা যাবে না। রঙ্গন, তুই ব্যাপারটা নিয়ে একটু পড়াশুনো কর। আমি তোকে প্রচুর বইপত্র দেব। তোর হোম টাস্ক হয়ে গেলে আমরা কাজে নামব। আমি বাপ্পাকে দেখছিলাম। ওর মুখ চোখে এক অদ্ভুত উজ্জ্বল আভা ফুটে উঠেছে। জুমেলিয়াকে একটিবার দেখার জন্যে ও সত্যি পাগল হয়ে গেছে। তিওয়ারি বলল, রঙ্গন পড়াশোনা করে করুক, আমি भी थोड़ा बहुत স্টাডি করে আসব। কিন্তু কোথায় বসে প্ল্যান চ্যাট করবি? আমরা মুখ চাওয়াচাবি শুরু করতেই সৌনক বলল, মাইকেল নগরে আমাদের বাগান বাড়িতে হবে। জায়গাটা জমির হেভি পছন্দ ছিল। আমি বললাম, প্ল্যান চ্যাটের ব্যাপারটা রাতে হলেই ভালো হয় বলে শুনেছি। যদি সেটাই হয় তাহলে সে রাতে আমরা ফিরতে পারবো না। ঐন্দ্রিলা কি আমাদের সঙ্গে থাকতে পারবে? কাকিমা কি পারমিশন দেবেন? সৌনক অন্যরকম করে হাসল, বলল, আমি যখন আছি তখন পারমিশন পাওয়া যাবে। আমরা তো ফাইনাল পরীক্ষার পরই সেটেল করব। কি বল মিতি? মিতি ঐন্দ্রিলার ডাক নাম। সৌনক মাঝে মাঝে ওকে এই নামে ডাকে, মজা করে বলে ওর ডাক নামটা জ্যামিতি থেকে এসেছে। ঐন্দ্রিলা বলল, মাম্মির প্ল্যান চ্যাটের ব্যাপারে খুব ইন্টারেস্ট। তাছাড়া জুমিকে চিনত। জুমি আমাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল। জুমিকে প্ল্যান চ্যাট করা হবে শুনলে মাম্মি হয়তো আমার সঙ্গে যেতে চাইবে। সৌনক একেবারে হাততালি দিয়ে উঠ, তাহলে তো দারুণ হবে। কাকিমার হাতে রান্না খাওয়া যাবে, ঠিক পিকনিকের মতন। বাপ্পাদিত্য বিড়বিড় করে বলল, জুমেলিয়াকে যদি দেখাতে পারিস, তোদের কাছে আমি এভার গ্রেটফুল থাকবো। ঐন্দ্রিলা আমার দিকে আঙ্গুল তুলে বলল, রঙ্গন, কাল থেকে তোমার প্ল্যান চ্যাটের প্রজেক্ট শুরু। কালই আমি বড় জেঠুর কাছ থেকে এক গাদা বইপত্র চেয়ে নিয়ে আসব। ব্যাপারটা সেদিন পিকনিক কোচের শুনিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মোটেই সেরকম হয়নি। ঐন্দ্রিলার দেওয়া বইপত্র নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম বটে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তার কোনো প্রয়োজন ছিল না। কারণ ঘটনার দিন ঐন্দ্রিলা ওর মায়ের সঙ্গে মাঝবয়সী এক ভদ্রলোককে নিয়ে হাজির হলো। মাইকেলনগর যাওয়ার পথে তার সঙ্গে আমাদের আলাপ পরিচয় হলো। ভদ্রলোকের নাম প্রিয়নাথ জোয়ারদার। ভূত প্রেতের ব্যাপারে আগ্রহের সীমা নেই। প্রেতাত্মা চর্চায় একেবারে ওস্তাদ মানুষ। ঐন্দ্রিলার বড় জেঠুর খুব বন্ধু। আমাদের প্ল্যান চ্যাটের মতলবের কথা জানতে পেরে নিজেই আগ বাড়িয়ে সঙ্গী হতে চেয়েছে। প্রিয়নাথ জোয়ারদারের মাথায় কপাল থেকে শুরু করে বেশ বড় মাপের টাক, চোখে মোটা ফ্রেমের চশমা, দীর্ঘ সৌম্যকান্তি ফর্সা চেহারা, পরনে গাঢ় রঙের প্যান্ট আর নীল সাদা স্ট্রাইপ দেওয়া শার্ট, পুরো ফুটের সিগারেট। ওকে দেখে সিনেমা বা নাটকের লোক বলে মনে হয়। ভূতপ্রেতের সঙ্গে
ওর যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে তা অনুমান করা এক কথায় অসম্ভব। এরকম একজন বিচিত্র সঙ্গী পেয়ে মাইকেলনগর যাওয়ার পথে সময়টা দারুণ কাট। প্রিয়নাথের ভরাট গলা আর কথাও বলেন ভারী চমৎকার। আমরা ঝুমির ব্যাপারটা ওকে জানিয়েছিলাম। এখন ঝুমিকেই ঘিরে নানা ঘটনার কথা বলছিলাম। শুধু বাপ্পা চুপচাপ বসেছিল, আর ঐন্দ্রিলাও ওর মায়ের পাশে বসে কেমন যেন আনমনা, উদাস। দেখে মনে হচ্ছিল ভেতরে ভেতরে জটিল কোনো অঙ্ক কষছে। প্রিয়নাথ তখন বলছিলেন, জানো তো, ভূতচর্চা করি বলে সবাই আমার নাম দিয়েছে ভূতনাথ। তবে ওতে আমি কিছু মাইন্ড করি না। কোনো কিছু নিয়ে গবেষণা করাটা তো আর খারাপ না। এই ধরো না, এ লাইনে না এলে আমি মাইকেল ফ্যারাডের ভূতের কথা জানতেই পারতাম না। মাইকেল ফ্যারাডের ভূত? তিওয়ারি আবার অবাক হয়ে বললেন। প্রিয়নাথ হেসে বললেন, হ্যাঁ, শুনতে অবাক লাগলেও মাইকেল ফ্যারাডের ভূত। ব্যাপারটা প্রথম রিপোর্টেড হয় 1962 সালে। রিপোর্ট করেছিলেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডক্টর এরিক লেইথওয়েট। লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ টের পেলেন তার কাছে ফ্যারাডের ছায়া শরীর দাঁড়িয়ে আছে। ফ্যারাডের প্রেত তাকে যেন বলল, নাও ইটস অল রাইট ল্যাড, ইউ আর ডুইং ফাইন। লেইথওয়েট যখন অন্য বিজ্ঞানীদের এ কথা জানালেন, তখন অনেকেই স্বীকার করেন যে তাদেরও এই রকম অভিজ্ঞতা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, 1813 সালে রয়্যাল ইনস্টিটিউশনে ফ্যারাডে স্যার হামফ্রি ডেভির ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। পরে 1833 সালে তিনি ডেভির জায়গায় প্রফেসর অফ কেমিস্ট্রি হয়েছিলেন। হাতের সিগারেটে বেশ কয়েকবার টান দিয়ে প্রিয়নাথ সেটা গাড়ির জানালা দিয়ে ফেলে দিলেন। তারপর হেসে বললেন, লেইথওয়েটের ব্যাপারটা ওখানে শেষ হয়নি। 1964 সালে ক্রিসমাসের ছুটিতে লেইথওয়েট আবার রয়্যাল ইনস্টিটিউশনে যান। উদ্দেশ্য ছিল স্কুলের ছেলেমেয়েদের জন্য বেশ কয়েকটি বক্তৃতা দেওয়া। এ ধরনের বক্তৃতামালার ব্যাপারটা ফ্যারাডে নিজেই একসময় শুরু করেছিলেন। তো বক্তৃতার মাঝে একদিন লেইথওয়েট দর্শকদের সামনে একটা পরীক্ষা সরাসরি করে দেখাতে চাইলেন। দুটো তারের কয়েল নিয়ে একটা ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হলে কয়েলে কারেন্ট পাঠানো মাত্রই একটা প্লেট থেকে একটা বল ছিটকে লাফিয়ে উঠবে। আর যদি ঠিক সময়ে কারেন্ট পাঠানো না হয়, তাহলে বলটা প্লেটের উপরে শুধু এপাশ ওপাশ ঠক ঠক করে কাঁপবে, লাফিয়ে উঠবে না। তো লেইথওয়েট দুবার পরীক্ষাটা করার চেষ্টা করলেন, কিন্তু সাকসেসফুল হলেন না। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, কারণ লেইথওয়েট অঙ্ক কষে দেখেছিলেন এক্সপেরিমেন্টটা 696 বার চেষ্টা করলে একবার মাত্র সফল হওয়া সম্ভব। সুতরাং তিনি আবার এক্সপেরিমেন্ট শুরু করার তোড়জোড় করতে লাগলেন। ঠিক তখনই একটা বিচিত্র ঘটনা ঘটল। লেইথওয়েটের কানে কে যেন ফিস ফিস করে বলল, তৃতীয়বারে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে। ইচ্ছে করলে লেইথওয়েট আগে ভাগেই সেটা দর্শকদের জানিয়ে দিতে পারতেন। লেইথওয়েট ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু কি ভেবে তিনি সত্যি সত্যি দর্শকদের আগাম জানিয়ে দিলেন যে এইবার পরীক্ষাটা সফল হবেই। একটু থামলেন প্রিয়নাথ, তারপর ছোট্ট করে হেসে বললেন, সত্যি সত্যি থার্ডবারে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছিল। কাকিমা মানে মিতির মা জিজ্ঞেস করে বসলেন, কানে কানে কে ওই রকম কথা বলেছিল? প্রিয়নাথ এবার শব্দ করে হাসলেন, সেটাও কি আর বলতে হবে? আমি মাইকেল ফ্যারাডের কথা ভাবছিলাম, কোথা থেকে তার মধ্যে ঢুকে পড়ল ঝুমি।
আমি যেন স্পষ্ট শুনতে পেলাম জুমেলিয়া আমাকে বলছে, চটপট কর, তোদের সঙ্গে দেখা করার জন্যে আমি যে ছটফট করছি। প্রায় সঙ্গে সঙ্গেই যশোর রোড থেকে বাঁদিকে বাঁক নিয়ে আমাদের গাড়ি মাইকেল নগরে ঢুকে পড়ল। অন্ধকার কখন যেন পা টিপে টিপে নেমে এসেছে। রাস্তার সামান্য আলো কিংবা ছোটোখাটো দোকানপাটের আলো তাকে ঠেলে দূরে সরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমার মনে হলো অন্ধকার যেন শিকারী বাঘের মতো গাছগাছালির মাথায় ওত পেতে অপেক্ষা করছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে সব গ্রাস করবে। প্রিয়নাথ বললেন, তোমরা সবাই জুমেলিয়ার কথা ভাবো, প্ল্যান চ্যাট সাকসেসফুল হওয়ার জন্য এটা খুব জরুরি। সৌনক বলল, আমরা তো রাত 10টায় বসবো, তাহলে এখন থেকেই ভাবার কি দরকার? মিতি ওকে প্রায় বকুনি দিয়ে বলল, এসব ব্যাপারে আঙ্কেল এক্সপার্ট, আঙ্কেল যা বললেন তাই শুনবি। তিওয়ারি বলল, আমি কিন্তু শুরুতেই তানমান দিয়ে জমির কথাই ভাবছি। খেয়াল করেছিস আমরা ওর অ্যাক্সিডেন্টের স্পটের ওপর দিয়েই এলাম? ব্যাপারটা আমিও খেয়াল করেছি, কিন্তু ইচ্ছে করেই সে কথা আর মুখে উচ্চারণ করিনি। কিন্তু রমেশটার তো কাণ্ড জ্ঞান নেই। দেখলাম পাপ্পা দু হাতে মুখ ঢেকে মাথা ঝুঁকিয়ে বসে আছে। সৌনকদের বাগানবাড়ির পাশের মাঠে গাড়ি রেখে আমরা লোহার সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। সৌনকের ডাকে বাগানবাড়ির কেয়ারটেকার মতিলাল এসে তালা খুলে দিল। দরজার পাল্লা ঠেলতেই গাছ শিউরে ওঠা ক্যাচ ক্যাচ শব্দ হল। আমি অবাক হয়ে ভাবছিলাম, মাত্র 3 মাস আগে এই বাগান বাড়িতে এসে আমরা কত হইহুল্লোড় করে গেছি, তখন জায়গাটাকে দারুণ লেগেছিল। অথচ আজ এখানে ঢুকতেই কিরকম যেন গা ছমছম করছে। বাগানের গাছগাছালির পাশ দিয়ে এগোতে এগোতে সৌনক প্রিয়নাথকে লক্ষ্য করে বলল, আঙ্কেল, আজ আমাদের মিশন সাকসেসফুল হবেই। তারপর ঐন্দ্রিলার দিকে তাকিয়ে, কি বল মিতি? ঐন্দ্রিলা আনমনাভাবে বলল, হ্যাঁ, হতেও পারে। প্রিয়নাথ সৌনককে জিজ্ঞেস করলেন, তুমি কি করে এত শিওর হচ্ছ বলো তো? তুমি কি কিছু ফিল করছো? অনেক সময় প্রেতাত্মারা আসার আগে মনের ওপর ছাপ ফেলে জানান দেয়। সৌনক খানিকটা বিব্রতভাবে বললেন, না, সেরকম কিছু না, এমনি মনে হচ্ছে। প্রিয়নাথ আর কোনো কথা বললেন না, তবে ওর কপালে কয়েকটা ভাঁজ যেন চোখে পড়ল। আমরা সৌনকদের বাড়িতে ঢুকে পড়লাম। প্রায় 1.5 কাঠা জুড়ে দোতলা বাড়ি। সৌনকের দাদুর নামে বাড়িটার নাম রাখা হয়েছে ভুজঙ্গ নিবাস। বাড়িটার বয়স 30-35 বছর হবে। বাড়িতে ঢুকেই কাকিমা আর মিতি রান্নাঘরের দিকে রওনা হলো। প্রথমে আমাদের চা জল খাবারের ব্যবস্থা, তারপর রাতের আয়োজন। আমরা 7 জন যে আজ এখানে আসবো থাকবো সে কথা মতিলালকে আগেই টেলিফোনে বলা হয়েছিল, তাই সব ব্যবস্থা ও আগেই করে রেখেছিল। কিন্তু কাকিমা আর মিতি রান্নাঘরের দিকে রওনা হতেই প্রিয়নাথ ওদের ডাকলেন, মিসেস ঘোষ, 1 মিনিট, একটু দাঁড়িয়ে যান। প্রিয়নাথ আঙ্কেলকে ঘিরে আমরা 6 জন দাঁড়িয়ে পড়লাম। ওর কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাল্বের আলোয় বিশাল হলঘরে আমাদের লম্বা লম্বা ছায়া পড়েছে। প্রিয়নাথ কখন যেন আমাদের দলপতি হয়ে পড়েছেন। একটু কেশে নিয়ে হাত ঘড়ি দেখে তিনি বললেন, এখন 6টা বাজে, ঠিক 9টায় আমরা খেতে বসবো, সেই বুঝে রান্না বান্না করবেন, আর ঠিক 10টায় আমরা প্রেতচক্র শুরু করব। এছাড়া আরেকটা কথা, এখন থেকে প্রতিটি মুহূর্ত আমরা জুমেলিয়ার কথা ভাবব, ওকে নিয়ে আলোচনা করব। তাহলে ও বুঝতে পারবে ওকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমি আগে গোটা বাড়িটা একটু ঘুরে দেখে নিই, তারপর ঠিক করব কোন ঘরে বসলে আমাদের কাজে সুবিধা হবে। ব্যাস,
এবার আপনারা রান্নাঘরে যান, তবে সময়টা মনে রাখবেন, রাত ঠিক 10টায় কাটায়। কাকিমা আর মিতি চলে যেতেই প্রিয়নাথ আমাদের বললেন, তোমরা বাড়িটায় ঘুরে ফিরে বেড়াতে পারো, বই টই পড়তে পারো, এ ঘরে টিভি দেখতে পারো, শুধু বাড়ির বাইরে কোথাও যাবে না, এমনকি বাগানেও না। আর সৌনক, তুমি আমার সঙ্গে একটু থাকো, আমাকে একটু হেল্প করো। প্রিয়নাথ সঙ্গে করে মাঝারি মাপের একটা ব্রিফকেস নিয়ে এসেছিলেন। সেটা দেখে মিতি কি জিজ্ঞেস করতেই তিনি হেসে বললেন, ওতে ভূত নামানোর সরঞ্জাম আছে, আবার অনেক সময় ভূত তাড়ানোর জিনিসপত্রও থাকে। ব্রিফকেসটা হলঘরের এক পাশে রাখা ছিল। সেটা হাতে নিয়ে প্রিয়নাথ সৌনকের সঙ্গে বাড়ি প্রদর্শনের কাজে এগোলেন। ঠিক তখনই এরোপ্লেনের শব্দ শুনতে পেলাম। সৌনকদের বাগান বাড়িটা এয়ারপোর্টের এত কাছে যে সবসময়ই এরোপ্লেন ওঠানামার বিকট শব্দ শোনা যায়। বাপ্পাদিত্য হলঘরের একটা খোলা জানালার সামনে বসেছিল। লক্ষ্য করলাম জানলার বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও বাপ্পা বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কি যেন দেখতে চেষ্টা করছে। তিওয়ারি হলঘরে অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎই আমার কাছে এসে বলল, এই রঙ্গন, কুছ টের পাচ্ছে? আমি অবাক হয়ে বললাম, না তো। ও চাপা গলায় বলল, আমি টের পাচ্ছে। আমি ঘরের ওই কোণটায় গিয়েছিল, ওই আলমারিটার পাশে, তো শুনলাম কে যেন খুব সফটলি বলল, রমেশ, আমি তোকে ফোন করব। কি বলবো তোকে, একদম স্পষ্ট ঝুমিলিয়ার গলা, রঙ্গন ইয়ার, মেরা তো ডর লাগ রাহা হ্যায়। আমি তিওয়ারিকে ইশারায় চুপ করতে বললাম। আমার ভয় হচ্ছিল বাপ্পা একথা শুনতে পেলে আপসেট হয়ে পড়বে, কিন্তু তিওয়ারি কি ভুল বকছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে ভয়ের ছাপ দেখতে পেলাম, তাই সাহস দেওয়ার জন্য বললাম, ভয়ের কিছু নেই, প্রিয়নাথ আঙ্কেল আমাদের সঙ্গে আছেন। তিওয়ারিকে দেখে মনে হলো না খুব একটা ভরসা পেল। ও তাড়াতাড়ি গিয়ে টিভির সুইচ অন করে দিল। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল টিভির সামনে। আমার কেমন অস্বস্তি হচ্ছিল। সৌনকদের বাড়িটা আজ কেমন যেন অদ্ভুত লাগছিল। এ বাড়ির সব ঘরেই সাধারণ বাল্ব, কোনো টিউবলাইট নেই। পিকনিকের দিন তাতে কোনো অসুবিধে হয়নি, কিন্তু আজ বাল্বের আলো কেমন মলিন, রহস্যময় লাগছে। আর সেই সঙ্গে অদ্ভুত দীর্ঘমাপের বিকৃত সব ছায়া, আমাদেরই চেনা জিনিসের ছায়া, অথচ কেমন অচেনা লাগছে। আবার একটা প্লেনের শব্দ শুনতে পেলাম। মনে পড়ে গেল ঝুমিরা গত বছর প্লেনে করে আন্দামান বেড়াতে গিয়েছিলেন। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।